ফর্ম 6 সেই ছবি দেখাবো আপনাদের। ফর্ম 6 নিয়ে তৃণমূল বিজেপি সংঘাত, তুমুল উত্তেজনা সিই অফিসের বাইরে, যে ছবি আপনারা দেখছেন। ফর্ম 6 নিয়ে আগে থেকেই সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল পন্থী বিএলওরা। আর তৃণমূলের অভিযোগ, সেই সময় ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে ঢুকতে দেখা যায় এক বিজেপি কর্মীকে। তাকে আটকে রাখে তৃণমূল, উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি। পরিস্থিতি চরম আকার নেয়। তৃণমূল বিজেপির মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। তৃণমূলের অভিযোগ, এই উত্তেজনার মধ্যেই পূর্ব মেদিনীপুরের দুজনকে 3টি ব্যাগে ফর্ম ঢুকতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে কেউ জবাব দেননি বলে অভিযোগ তুলেছেন তারা। এবং তারা এই মুহূর্তে নগর দায়ের আদালতের যে ব্যাংশাল কোর্টের যে রাস্তা, সেই রাস্তা ধরে যে উত্তেজনার ছবি আপনারা দেখছেন, সেখানে অভিযোগ হচ্ছে এই উত্তেজনার মধ্যেই পূর্ব মেদিনীপুরের দুজনকে 3টি ব্যাগে ফর্ম 6 নিয়ে ঢুকতে দেখা যায়। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা কে, কি আছে আপনাদের সঙ্গে, পরিচয় যখন জানতে চাওয়া হয়, তখন কেউ জবাব দেননি, এমনটাই অভিযোগ। এটা কি আছে বলছি, এটা কি একটা ফর্ম 6? ফর্ম 6 আছে। আপনাদের কোন পার্টির? এটা কি আছে বলছি, এটা কি একটা ফর্ম 6? এবং উত্তেজনা এখানেই শেষ নয়। উত্তেজনা আবারও ছড়িয়ে পড়ে লাঠি বাঁশ নিয়ে সিইও দপ্তরের গার্ডরেলে ধাক্কাধাক্কি তৃণমূল কর্মী সমর্থকদের। একাধিক বাইক ভাঙচুর করে বিজেপি। ধাক্কাধাক্কিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কেউ বা কারা হাতে কিছু নিয়ে ঢুকছেন, ফর্ম 6 নিয়ে ঢোকার অভিযোগ উঠে আসছে, তারপর এই পরিস্থিতি, বাইক ভাঙচুর, ধুন্ধুমার, কি অবস্থা ছিল সেই সময়, অভিযোগগুলো কি কি? দেখো, আজকে সিইও অফিসে মূলত ফর্ম 6 নিয়ে ঢোকার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। তার কারণ আমরা দেখলাম, ঘটনার সূত্রপাত যখন হয়, একজন বিজেপি কর্মী সমর্থক তিনি ফর্ম 6 নিয়ে ঢুকতে চাইছিলেন সিইও দপ্তরে। সেই সময় তৃণমূলপন্থী বিএলওরা বাধা দেয় এবং বলা হয় যে অনৈতিকভাবে তিনি সিইও দপ্তরে ফর্ম 6 জমা দিচ্ছেন। এবং তারপরে তাকে ঢুকতে বাধা দিলে তার সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ সিইও দপ্তরে মোতায়েন ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবং সেই খবর পাওয়ার পরই বিজেপির কর্মী সমর্থকরা আসে, তৃণমূলপন্থী বিএলওদের দিকে চড়াও হয়, স্লোগানিং, পাল্টা স্লোগানিং হতে থাকে। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপির কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভের মঞ্চে এসে হাজির হয় এবং সেখানে দুপক্ষই সংঘর্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এবং তারপরেই পুলিশের তরফে যথেষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এবং তারপর আমরা যে ঘটনা দেখি, যে কলকাতা পুলিশের তরফে বারবার অ্যানাউন্সমেন্ট করা হয়, মাইকিং করা হয় যে 144 তারা বজায় রয়েছে, যাতে এই পরিস্থিতিকে মাথায় রেখে তারা এলাকা খালি করেন। কিন্তু তারপরেই দুই পক্ষ খালি করছিল না। তারপরেই দেখা যায় যে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর করা হয়েছে। এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পাল্টা লাঠি বাঁশ নিয়ে চেড়ে যেতে থাকে বিজেপি কর্মী সমর্থকদের দিকে। এবং পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের এলাকা খালি করতে পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়।
ফলত সব মিলিয়ে আজ দিনভর যে ছবি দেখলাম আমরা, দফায় দফায় উত্তেজনা, বিক্ষোভ সিও দপ্তরের বাইরে, অন্যদিকে সিও দপ্তরের ভেতরে ফর্ম 6 নিয়ে ঢোকার অভিযোগ ওঠে। আমাদের ক্যামেরাতেও সেই ছবি ধরা পড়ে এবং দেখা যায় কয়েকজন যুবক তারা ফর্ম 6 নিয়ে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 নিয়ে ঢোকেন। যদিও তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল তারা কারা, ব্যাগের মধ্যে কি রয়েছে, কেন তারা সিও দপ্তরে যাচ্ছেন, সেই বিষয়ে অবশ্য সংশ্লিষ্ট যুবকরা কোনো উত্তর দেননি। এমনকি কোনো রাজনৈতিক দলের সমর্থক নাকি জানতে চাওয়া হলেও সেই বিষয়েও তারা কোনো উত্তর দেননি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ আনা হয়েছে যে বিজেপি কর্মী সমর্থকরাই এই ফর্ম 6 নিয়ে বা ফর্ম 7 নিয়ে তারা সিও দপ্তরে যাচ্ছেন। ফলত সব মিলিয়ে আজকে 6 এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে, একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো, এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্যা কথা, আমরা আনিনি, একদম মিথ্যা কথা। এটা ওরা ক্রিয়েট করেছে মহলটা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে কেন্দ্রীয় বাহিনী, খালি করতে মাইকিং করে পুলিশ। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা এর পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। বারংবার অনুরোধ করছি। আর ঠিক এখানেই তৃণমূলের যা অভিযোগ, ফর্ম 6 জমা করে ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন, মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6 এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে, কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না।
অন্য রাজ্যের 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। আমার অফিসে 30,000 এসছে या কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর নেব কত এসছে। যেটা ইউপি বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা তো যখন যদি কোনো ফর্ম 6 আছে তো ওটা ইয়ারও ডিসাইড করবে কি ওরা যে আছে ওটা গ্রহণযোগ্য আছে নি আছে। বিভিন্ন জায়গায় বিডিও এসডিও ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল কি কে 15টা বস্তা নিয়ে গেল এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, এখানে বাস করে, তো ভোটার হতে পারে না? তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা। অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে, ঠিক আছে, আর কত ফিগার আছে কি নিয়ে আছে। তো আমি কালকে একদম পরিষ্কার বলেছি কি এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পার্সন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, অ্যাজ মেনি ইমেলস, অ্যাজ মেনি ফোন কলস, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না এজ সিইও या হেড অফ অফিস কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে। এটা এখানে ইচ অ্যান্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। আপনার যে সার্ভিস কন্ডিশন আছে ইচ অ্যান্ড এভরি স্টাফ অফিসার উপর লাগু আছে। তো দিস ইজ নট এ লেজিসফেয়ার। এখানে যেটা আছে এখানে সিস্টেম একদম বাউন্ড ডাউন আছে। আই ডোন্ট রিকোয়ার কি কোথায় কি আসছে না আসছে। আমার নিচে অফিসার আছে, আমার নিচে স্টাফ আছে। ডাক সেকশন থেকে ডিভাইড হয়ে ডিভিশন ওয়াইজ, ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায় ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি এটা যে আছে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে কি আছে নিয়ে আছে। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর ফর্ম 6 এর নিয়ম কি আছে আমি আগে বলে দিচ্ছি। ফর্ম 6 যেটা আগে হতো 2021-22 আগে, আপনার যে 18 বছর বয়স হতো 1 জানুয়ারিতে, you were eligible only for voter then. কিন্তু আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। একটা 1 জানুয়ারিতে আপনার হলো 18 ইয়ার্স, একটা 1 এপ্রিল হলো, একটা 1 জুলাই হলো, এটা 1 অক্টোবর হলো। তো এখন ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। ফর্ম 6 ক্যান বি অ্যাকসেপ্টেড ইন এনি অফিস অফ ইআরও या এনিওয়্যার এনি ডে অফ দ্য ইয়ার। কোনো নিষেধ নেই কি ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ফর্ম 6 কেউ নিতে পারে না या কেউ দিতে পারে না, এখন কোনো নিষেধ নেই।
তারপরে যেটা আছে নিষেধ কিটা আছে, যে নিয়ম আছে, যে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আছে ওর 10 দিন আগে या ওর আগে যেটা ফর্ম আসবে, উইদিন দ্য লাস্ট 10 days যেটা আছে ফর্ম আসবে, ওটা যদি নিষ্পত্তি হবে ওটা কারেন্ট রোলে আসবে না, যে ইলেকশন রোল হবে আসবে না। এই জন্য আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস অ্যান্ড ইআরওস कि যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে, 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে, আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। আর আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে, এলিজিবল হবে, ওটা রোলে আসবে আপনার ফেজ 2-তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব, ওটা যদি ডিসপোজাল হয়ে থাকে, দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। নাম্বার 2 পয়েন্ট, আমার নলেজ নেই, আমার কাছে একটাও কেস নেই যে সিও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো। এটা যে আইন আছে আমাকে নোবডি ক্যান শো কি এমন কোনো অবস্থা হয়েছে কি এখানে আমরা কোনো ভোট কোনো সিও আমার ছেড়ে দিন কি কোনো সফটওয়্যার প্রাবধান আছে, কোথায় প্রাবধান আছে কি আমি যেটা আছে या সিও যে কোনো সিও আছে হ্যাজ এভার অ্যাডেড অর ক্যান এভার অ্যাড অর সাবট্র্যাক্ট এনি ভোটার। আমাদের কাছে भी কোনো কমপ্লেন্ট আসে কি এটা ভুয়ো ভোটার আছে, যেমন আমরা 4 জন আগে ধরেছিলাম ভুয়ো ভোটার কমপ্লেন্ট ছিল, আমরা ইআরওকে দিয়ে ইনকোয়ারি করিয়ে আমাদের কাজ আছে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ডিও অ্যান্ড অফ দ্য এন্টায়ার মেশিনারি ইন দ্য স্টেট। আমরা সরাসরি কাজ করার জন্য নেই, তো আমরা যে ডিও কোনো কারো এগেনস্ট কমপ্লেন্ট আসে, দ্যাট কমপ্লেন্ট বি সেন্ড টু দ্যাট পারসন অ্যান্ড উই উইল এনশিওর কি ওটা ইনকোয়ারি হবে, উইদিন টাইম অ্যাজ পার অ্যাক্ট অ্যাকশন হবে। ছাব্বিশের ভোটে পাখির চোখ ভবানীপুর, আবারও ভবানীপুর জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, তাকে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। 26-এর লড়াইয়ে 2 কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুর আর নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু, মঙ্গলবার তিনি ভবানীপুরে প্রচারে। এদিন সকালে চক্রবেড়িয়া উত্তরে জৈন মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর চক্রবেড়িয়াতে স্বামীনারায়ণ মন্দিরে পুজো দেন। চৌরঙ্গিতেও জৈন মন্দিরে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। পুজোর ফাঁকেই জনসংযোগ। ভবানীপুরে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, কখনো মিছিল, কখনো পুজো, কখনো ঘুরছেন ভোটারদের বাড়িতে, আর এসবেরই মাঝে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। ভাই ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 70 আটকে গেছে। আমি বলছি এবার কমবে, আর কে কোথায় যাবে কি আবির মাগবে সে তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলেই হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, মনোনয়নে থাকবেন অমিত শাহ। তার আগে বারবার ভবানীপুরে জয়ের হুঙ্কার। এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। ওকে বলেছি, আবার রিপিট আমিও করছি, আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ভবানীপুর অনেকে বলেন কলকাতার মিনি ইন্ডিয়া। গুজরাটি, পাঞ্জাবি, সংখ্যালঘু, বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষের বসবাস। ভবানীপুরের 70 এবং 72 নম্বর ওয়ার্ডে প্রায় 12,000 গুজরাটি ভোটার।
তাই এই এলাকায় গুজরাতিতে লেখা লিফলেট বিলি করছে তৃণমূল। કાકામાં રહેજો કે દીદી હંમેશા છે હું તો તમારી સાથે જ છું, પ્લીઝ યાદ રાખજો ને। নিউজ 18 বাংলা। প্রথম দফায় ভোট 152 কেন্দ্রে, আর এই 152 কেন্দ্রের তালিকা প্রকাশ রবিবার 6 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিন। সেদিন যে তালিকা প্রকাশ করা হবে সেটাই চূড়ান্ত। ওই তালিকায় যাদের নাম থাকবে নিয়ম অনুযায়ী তারাই প্রথম দফায় ভোট দিতে পারবেন। এ নিয়ে কি কোনো ছাড় মিলতে পারে শীর্ষ আদালতে? 1 এপ্রিল বুধবার সুপ্রিম শুনানি। 15 মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার রাজ্যে 2 দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার। প্রথম দফার জন্য মনোনয়ন জমা নেওয়া শুরু হবে 30 মার্চ সোমবার থেকে। মনোনয়ন জমার শেষ দিন 6 এপ্রিল। প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা সেই লিস্ট অনুযায়ী ভোট হয়। সাধারণত ভোটার লিস্ট চূড়ান্ত করার পরে ভোট ঘোষণা করা হয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তা হয়নি, কারণ এসআইআর চলছে। এখনো লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে 6 এপ্রিল তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন। এই শেষ দিনের তালিকায় চূড়ান্ত। 30 মার্চ প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি। তার আগে ভোটার লিস্ট চূড়ান্ত করতে হয়। সেই মতো 29 মার্চ অর্থাৎ রবিবার রাতে তালিকা প্রকাশ কমিশনের। তারপর 7 দিন সময়। নোটিফিকেশন জারি করছে, তাহলে প্রথম ফেজের ক্ষেত্রে যে বিধানসভা তাহলে ফাইনাল লিস্ট কি আজকে বেরিয়ে যাচ্ছে? যেটা নিয়ম আছে ওই হিসাবে হবে। কারোর নাম বাদ গেলে 7 দিনের মধ্যে তিনি ট্রাইব্যুনালে যেতে পারেন। কেউ নাম তোলা বা বাদ দেওয়ারও আবেদন করতে পারেন। এরপর প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল। এই লিস্ট অনুযায়ী হবে ভোট। 6 এপ্রিলই প্রথম দফার ভোটে মনোনয়ন জমার শেষ দিন। এই 6 এপ্রিলের লিস্ট অনুযায়ী ভোট না হলে আইনি জটিলতার আশঙ্কা, অর্থাৎ মনোনয়ন জমার শেষ দিন 6 এপ্রিল। আর কমিশন যদি এরপরে কোনো দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে, কারণ তখন কেউ বলতে পারেন তার নাম এতদিন বিচারাধীন ছিল, এখন আর নেই, ভোটার লিস্টে উঠেছে, এবার তিনি ভোটে দাঁড়াতে চান, কিন্তু মনোনয়ন জমার শেষ দিন চলে গিয়েছে, তাই ভোটে দাঁড়াতে পারছেন না। এ নিয়ে কোর্টে মামলা করতে পারেন, তাহলে তৈরি হবে আইনি জটিলতা। এই জটিলতা এড়াতেই মনোনয়ন জমার শেষ দিনে প্রকাশিত হবে প্রথম দফার 152 আসনের চূড়ান্ত ভোটার তালিকা। গত 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। শনিবার পর্যন্ত প্রায় 39 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 21 লক্ষের নিষ্পত্তি হওয়া বাকি। শুধু নিষ্পত্তি হলেই হবে না, বিচারকদের ই-সই পেলে তবেই তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এখানেই অনেকের প্রশ্ন, ঠিক সময়ের মধ্যে 60 লক্ষ নিষ্পত্তি কি সম্ভব? গত 10 মার্চ সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছিল ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। তবে এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। আগামী 1 এপ্রিল ফের সুপ্রিম কোর্টের শুনানি। নিউজ 18 বাংলা। হুগলি না নদিয়া, কোথায় ভোট দেবেন তা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই, আর সেই আইনি লড়াই করেই মিলেছিল ভোটাধিকার। এবার সেই ভোটারদেরই নাম বাদের তালিকায় 621 জনের নাম। আতঙ্কে নদিয়া চর যাত্রা সিদ্ধি গ্রাম। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে। তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে। একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে।
এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। 2009 সালে নদিয়া ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে, তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম কাটলো। ভোটাধিকারের জন্য আদালতে যেতে হয়েছিল। 2009 স্পেশাল নিয়মে ভোটাধিকার দেয় কমিশন। 17 বছর পর সেই ভোটারদেরই নাম বাদ। একদিকে হুগলি, আরেকদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথী। এই ভাগীরথীর পাড়ে চর যাত্রা সিদ্ধি গ্রাম, যা পড়ে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায়। 113 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের মোট ভোটার ছিলেন 1013 জন। প্রথম ভোটার তালিকায় বাদ পড়ে 371 জনের নাম। বিচারাধীন ছিলেন 251 জন। এর মধ্যে 250 জনেরই নাম বাদ। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে। তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে। একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। সামনে বাংলার আবাস যোজনা ঘর পেয়েছে, ওরা ভাবছে কি দ্বিতীয় কিস্তির টাকা পাবো কি পাবো না, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়া যাবে কি যাবে না। নদিয়ার চর যাত্রা সিদ্ধি হুগলি লাগোয়া গ্রাম। স্থানীয়দের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984-তে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপর দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চরযাত্রা সিদ্ধি গ্রামের বাসিন্দারা। আইনি টানাপোড়েনের মাঝে বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি বলে অভিযোগ। 2009-এ নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। তো বাদ যায় 1100 ভোট। এখানে আমাদের 2009-তে হয়েছিল ভোট, স্পেশাল ভাবে হয়েছিল। আর তাও মানে হয়েছিল নদিয়া ডিএম, হুগলি ডিএম দুজনেই এসেছিলেন আমাদের স্কুলে চরযাত্রা সিদ্ধি গ্রামে। দেবাশিস সেন ভোটার কমিশনার ছিলেন 2009-তে পশ্চিমবাংলার। দেবাশিস সেন তখন বলেছিলেন নদিয়া ডিএমকে যে আপনি নেবেন না হুগলি নেবেন এই পাড়াটাকে। হুগলি নাকার করে দিল যে না আমি নেব না। তো নদিয়া ডিএম বললো যে আমি নেব। তো নদিয়া থেকে ভোটারটা তখন হয়। অনেক লড়াই করে পাওয়া ভোটাধিকার, কিন্তু এবার সেই ভোটারদের নামই তালিকা থেকে বাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটের নাম তালিকা তো ওঠাতেই হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।